নমস্কার। যারা যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন তাদের জন্য অত্যন্ত সুখবর। এখন ক্যাম্পের পাশাপাশি আপনারা কিন্তু অনলাইনেও ফর্ম জমা দিতে পারবেন। এবার অনলাইন এবং ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দেওয়া মানে অফলাইন, এই দুই ফর্মের মধ্যে কোথায় বেসিক পার্থক্য আছে সেটা আগে দেখে নেব। অনলাইনের ফর্ম আপনি যখন ফিল আপ করবেন, যখন ফর্ম ফাইনাল সাবমিট হয়ে যাবে তখন আপনি কিন্তু ফর্মের একটা রিসিপ্ট কপি পেয়ে যাবেন। অফলাইনের ফর্মেও পাবেন, কিন্তু এই অফলাইনে যে ফর্ম এটা দেখছেন না, এই ফর্মের ওপরের দিকে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার বলে একটা নাম্বার আছে। আমাদের এখানে কি হচ্ছে, আমাদের এখানে ফার্স্ট টাইম কিন্তু ফর্ম হাতে দিচ্ছে না, এবং তার থেকেও বড় কথা জেরক্স করা ফর্ম নিচ্ছে না। ওনাদের কাছ থেকে দেয়া একটি ব্লু কালারের ফর্ম, ওটাই আপনাকে ফিল আপ করতে হবে। মানে এখানে যে লেখাগুলো কালো দেখছেন ওখানে অফসেট প্রিন্ট হয়েছে এবং লেখাগুলো ব্লু আকারে প্রিন্ট হয়েছে। এখানে গিয়ে ফার্স্টে মানে আমাদের এখানে গিয়ে ফার্স্টে আপনাকে রেজিস্ট্রেশন করতে হচ্ছে ফোন নাম্বার আধার নাম্বার দিয়ে। রেজিস্ট্রেশন করার পর এখানে একটা নাম্বার দিচ্ছে, যে নাম্বারটা হবে 25 সংখ্যার নাম্বার। সেই 25 সংখ্যার নাম্বারটা এখানে পুট করতে হচ্ছে, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় পুট করতে হচ্ছে। এবং এই সেম নাম্বার এই ফর্মের যে পেছন দিক আছে, ব্যাক সাইড আছে, সেখানেও নিচে পুট করতে হচ্ছে, এবং এই অংশটাই আপনাকে কেটে ফেরত দেওয়া হচ্ছে। এবার কোনো কোনো জায়গায় এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হচ্ছে না, সরাসরি ফর্ম দেওয়া হচ্ছে। কোথাও আবার জেরক্স ফর্মও কিন্তু জমা নিচ্ছে। এবার এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা অনেকেই পাচ্ছেন না, কিন্তু অনলাইনের ফর্মে দেখা যাচ্ছে আপনি যখনই ফর্ম সাবমিট করে দিচ্ছেন তখনই কিন্তু ওই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হয়ে চলে আসছে। মেন পার্থক্য হচ্ছে এটাই। এবার যেখানে রেজিস্ট্রেশন করে আপনারা ফর্ম জমা দিচ্ছেন সেখানে তো কোনো অসুবিধা নেই, আর অনলাইনে করলে সরাসরি ওই নাম্বারটা পেয়ে যাচ্ছেন। দ্বিতীয় আর একটা প্রশ্ন, ক্যাম্পে গিয়ে আপনি যদি ফর্ম জমা দেন তাহলে আপনাকে রোদে দাঁড়াতে হবে, কয়েক ঘন্টা হয়তো দাঁড়াতে হতেও পারে। অনলাইনে করলে আপনি বাড়িতে বসেই কাজটি করতে পারবেন। যদি বাড়িতে পিসি না থাকে তাহলে সাইবার ক্যাফেতে গিয়ে করতে গেলে আপনাকে হয়তো 70 থেকে 100 টাকার মতো চার্জও করতে পারে। আর একটা বড় প্রশ্ন, অফলাইনে করলে ফর্ম আদৌ জমা হবে কিনা সেটাও আবার দেখার ব্যাপার আছে। হয়তো আপনার ফর্ম কোথাও হারিয়ে গেল, হবে না, এটা হতেও পারে। সেক্ষেত্রে অনেকেই বলছেন আমি অফলাইনেও জমা দিয়েছি, আমি কি অনলাইনে করে দেবো? দেখুন, সেটা আপনাদের নিজেদের ব্যাপার, না করাটাই ভালো আমার মনে হয়। এবার আজকের ভিডিওতে অনলাইন এবং অফলাইন এই দুই টাইপের ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন একটি ভিডিওতেই আমরা দেখে নেব। প্রথমে দেখে নেব অনলাইন ফর্ম ফিল আপ পদ্ধতি, তারপর দেখব অফলাইনে কি করে ফর্মটা ফিল আপ করতে হয়। সবার আগে আপনাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এটা অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসার পর বাংলার যুবসাথী বলে একটি অপশন পেয়ে যাবেন। তার পাশে ক্লিক টু অ্যাপ্লাই, এই অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই টাইপের একটি অপশন খুলে যাবে, যেখানে আপনাকে কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা দেখুন বলা হয়েছে। আগে কি কি আপলোড করতে হবে সেটা দেখে নেওয়া যাক। প্রথমে বলা হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, পিডিএফ অনলি, মাধ্যমিক বা সমতুল পরীক্ষা, যদি মাধ্যমিক আপনি দিয়ে না থাকেন, ওই লেভেলের অন্য কোনো পরীক্ষা দিয়ে থাকেন, তার অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে পিডিএফ কপিতে, ম্যাক্সিমাম 2 MB সাইজ। তারপর মাধ্যমিক এবং সমতুল পরীক্ষার মার্কশিট অথবা সার্টিফিকেট, এটা আপলোড করতে হবে। এটাও পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে, সব ফাইলই কিন্তু পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে। তারপর হচ্ছে আপনার আধার কার্ড, এটা আপলোড করবেন। আপনার ভোটার কার্ড, এটা আপলোড করতে হবে। ব্যাংকের পাসবই আপলোড করতে হবে। যদি আপনি জেনারেল ব্যতীত অন্য কোনো ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে SC ST OBC সার্টিফিকেট আপলোড করতে পারেন। এবার অনেকে বলতে পারেন আমি SC বা OBC সার্টিফিকেট অ্যাপ্লাই করেছি, এখনও হাতে পাইনি, সেক্ষেত্রে কি করব? দেখুন, প্রত্যেককেই কিন্তু 1,500 টাকা করেই দেবে। সেক্ষেত্রে আপনি জেনারেল হিসাবেই অ্যাপ্লাই করবেন। যদি আপনি কোনো কাস্ট ক্যাটাগরির অন্তর্ভুক্ত হয়ে না থাকেন সেক্ষেত্রে এটা আপলোড করতে হবে না। তারপর একটা কালার পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে, জেপিইজি অথবা PNG ফরম্যাটে 1 MBর মধ্যে। আর আপনার সিগনেচার আপলোড করতে হবে 1 MBর মধ্যে, জেপিইজি অথবা PNG ফরম্যাটে। আর আপনার ফোন নাম্বারটা দরকার, সেখানে একটি ওটিপি যাবে। এখানে প্রথমে বলা হয়েছে ডাউনলোড সিস্টেম গাইডলাইন, এখানে ক্লিক করলে আবেদন করার প্রসেস, এই টাইপের কিছু তথ্য আপনার সামনে চলে আসবে এবং কিভাবে আবেদন করতে হয় সেটা দেখিয়ে দেবে। আমি একদম সরাসরি অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করব। আর নিচে চেক স্ট্যাটাস অপশানও আছে, চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করলে আপনারা আপনাদের ফোন নাম্বার দিয়ে চেক করে দেখতে পারবেন যেগুলো অফলাইনে ফর্ম জমা হয়েছে সেগুলো দেখা যায় কিনা। যদিও আমি কালকে ফর্ম জমা করেছি, অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা সেটাও এবার দেখার ব্যাপার আছে, সেটাও আমি ভিডিও শেষকালে দেখিয়ে দেবো। আমি আপাতত ব্যাক করে অ্যাপ্লাই অনলাইন এই অপশানটায় ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার প্রথমে ফোন নাম্বার, তারপর ক্যাপচা পুট করে গেট OTP/সিক্রেট পিন এই অপশানটায় ক্লিক করতে হবে। এরপর একটি নতুন সিক্রেট পিন যে ফোন নাম্বারে আপনি পুট করেছেন সেখানে চলে যাবে, এটাকে জাস্ট ওকে করে দেবেন। এবার আপনার ফোনে যে SMS-টি যাবে, এই SMS-টিতে একটি 6 সংখ্যার OTP থাকবে, সেই OTP-টি এখানে পুট করে ভেরিফাই পিন করবেন। এরপর আপনাদের সামনে মেন যে ফর্মটা আছে সেটা ওপেন হয়ে যাবে। প্রথমে আপনার ফোন নাম্বার এখানে লেখা থাকবে, এটা আপনি আর চেঞ্জ করতে পারবেন না। তারপর আপনার আধার কার্ড নাম্বারটা এখানে পুট করে দেবেন। তারপর বেনিফিশিয়ারি নেমের জায়গায় মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী আপনার যে নামটি ছিল সেটা ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম এই হিসাবে বসিয়ে দেবেন। বিবাহিত মহিলা যারা আছেন, যাদের বিবাহের পর টাইটেল চেঞ্জ হয়ে গেছে, তাদেরও কিন্তু মাধ্যমিকের সময় যে নামটা ছিল সেই নামটাই দিতে হবে। তারপর আপনার ফোন নাম্বার, যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে, সেটা এখানে শো হবে। যদি আপনি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেটা ব্যতীত অন্য কোনো নাম্বার যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এটা এখানে চেঞ্জও করতে পারবেন। তারপর আপনার ইমেল আইডি এখানে পুট করতে হবে। যদি না থাকে দেওয়ার দরকার নেই, কারণ এখানে প্রত্যেকটা জায়গায় যেগুলো ম্যান্ডেটরি সেখানে কিন্তু দেখুন স্টার মার্ক দেওয়া আছে, এখানে কিন্তু কোনো রকম স্টার মার্ক দেওয়া নেই,
তাই ইমেল আইডি না দিলেও চলবে। চলে এলাম একটু নিচে, এরপর আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক অফলাইনের ফর্মের মতো একইভাবে এখানে কিন্তু করা হয়েছে, যেটা আপনার জেন্ডার সেটা সিলেক্ট করবেন। তারপর 1/4/2026 অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে, মানে যারা শুধুমাত্র 1/4/2026 অনুযায়ী 21 থেকে 40 বছর বয়স তারাই অ্যাপ্লাই করতে পারবে। 20 বছরে 11 মাস অথবা 40 বছর 2 দিন এরকম বয়স হলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। 21 থেকে 40 একদম এখানে মেনশন করেই দিয়েছে। সেই জন্য আপনার ডেট অফ বার্থ সঠিক যেটা আছে সেটা এই ক্যালেন্ডার মেনু থেকে আপনাকে চুজ করে নিতে হবে। আমি যেমন এখানে ধরুন একটি ডেট অফ বার্থ এখানে চুজ করে নিচ্ছি। সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখাচ্ছে আপনার বয়স 26, আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু যদি এটা চেঞ্জ করে দেওয়া হয়, আমি একটুখানি এটা চেঞ্জ করে দিচ্ছি। দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে এটা 46 বছর বয়স হয়ে যাচ্ছে, আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে কিন্তু লাল অক্ষরে লেখা চলে আসবে, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। গ্রিন লেখা এলে তবেই জানতে হবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেই অনুযায়ী আপনি একটুখানি এটা দেখে নেবেন। এখানে কিন্তু আবার সবুজ হয়ে গেল। এরপর আপনার বাবার নাম যেটা আছে মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী, বাবার নামটা কিন্তু এই সম্পূর্ণ একটা ঘরেতেই লিখতে হবে, আলাদা আলাদা করে লেখার জায়গা নেই। বাবার নাম যেটা হবে সেটাই নিচের ঘরে লিখে দেবেন। আপনার মায়ের নাম যেটা হবে সেটা ঠিক পাশের ঘরে এখানে লিখে দেবেন। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, মানে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম লিখবেন, আর স্ত্রী হয়ে থাকলে তার স্বামীর নাম এই স্পাউস নামের জায়গায় লিখতে হবে। আর যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে কিছু লেখার দরকার নেই। এবার চলে আসছে ক্যাটাগরি ডিটেল। বাই ডিফল্ট এটা জেনারেল থাকবে। যদি আপনি এসসি, এসটি বা ওবিসি হয়ে থাকেন সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন, আর কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে পুট করতে হবে। আর যদি আপনি জেনারেল হয়ে থাকেন তাহলে আপনাকে তো কোনো কাস্ট সার্টিফিকেট নাম্বার এখানে পুট করতে হচ্ছে না। তারপর বলা হচ্ছে বৈবাহিক অবস্থা। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন ম্যারিড করবেন, অবিবাহিত হয়ে থাকলে আনম্যারিড করবেন। যদি আপনার বিবাহ হয়েছিল কিন্তু স্বামী বা স্ত্রী মারা গেছে সেক্ষেত্রে উইডো অথবা উইডোয়ার করবেন। আর যদি আপনাদের বিবাহ হয়েছিল কিন্তু পরে বিচ্ছেদ হয়ে গেছে সেক্ষেত্রে সেপারেট করবেন। 4টে অপশন ভালোভাবে দেখে শুনে টিকমার্ক দেবেন। তারপর আপনার টোটাল অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে আছে হাউস বা প্রেমিসেস নাম্বার, যদি থাকে এটা এখান থেকে বসিয়ে দেবেন, অথবা নতুন যে ভোটার লিস্ট বা ড্রাফট লিস্ট ডাউনলোড করেছেন ওখানে দেখবেন ভোটার কার্ড নাম্বারটা পেয়ে যাবেন। তবে অনেকেই দেখছি এই জায়গায় ভিলেজের নাম বসিয়ে দিচ্ছে, কোনো রকম অসুবিধা নেই। আর যদি জানা না থাকে এই ঘরটা ফাঁকাও দিতে পারেন। তারপর আপনার গ্রামের নাম এই নিচের ঘরে বসাবেন, আপনার পোস্ট অফিসের নাম ঠিক তার নিচে বসাবেন। আপনার ডিস্ট্রিক্ট এই ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে এরিয়া, কোন এরিয়ায় আপনার বাড়ি, ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি ব্লক হয় সেক্ষেত্রে আপনার ব্লকের নাম কি আছে সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনার পুলিশ স্টেশনের নাম কি সেটা সিলেক্ট করবেন। এগুলো কিন্তু সবই ড্রপ ডাউন মেনু থেকেই পেয়ে যাবেন। তারপর আপনার গ্রাম পঞ্চায়েতের নাম যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করুন। তারপর পিনকোড এখানে পুট করে দেবেন। ভিডিও করাকালীনই আমার মনে হয়েছে অনেকের হয়তো ব্লকের নাম বা গ্রাম পঞ্চায়েতের নাম এখানে নাও থাকতে পারে। ওয়েবসাইট যেহেতু রাতের দিকে লঞ্চ হয়েছে আজকেই, সেই জন্য হয়তো অতটা আপডেটও হয়নি। সেই জন্য 2 দিন ওয়েট করুন। আর তাও যদি দেখেন যে এখানে শো হচ্ছে না সেক্ষেত্রে অফলাইন ফর্মই জমা দিয়ে দিন, কোনো অসুবিধা নেই। তারপর আপনার পিনকোডটা এখানে পুট করে দেবেন। আর স্টেট বাই ডিফল্ট ওয়েস্ট বেঙ্গলই থাকবে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। চলে এসেছি একদম ফর্মের নিচের অংশে। এখানে আপনার মাধ্যমিকের ডিটেলস দিতে হবে। আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন। এখানে কমন অনেকগুলো বোর্ডই আছে, নর্মালি এগুলো থেকেই সবাই মাধ্যমিক পাস করে। অনেকে বলছিলেন ওপেন থেকে পাস করলে হবে কিনা। দেখুন মাধ্যমিক পাস বলেছে বা সমতুল বলেছে, শুধু বলেনি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে মাধ্যমিক। ওপেন থেকে পাস করলেও হবে, সেক্ষেত্রে আদার্স সিলেক্ট করতে পারেন এবং সেই বোর্ডের নামটা এখানে দিতে পারেন। আর যদি এই সমস্ত বোর্ডগুলি হয়ে থাকে সেক্ষেত্রে এগুলোই সিলেক্ট করবেন। তারপর আপনার রোল নাম্বার আর ইয়ারটা পুট করে দেবেন। এবার হ্যাঁ, যারা আদার্স বোর্ড সিলেক্ট করবেন তাদের অনেকেই বলছিলেন যে তাদের রোল আর নাম্বার আলাদা করে দেওয়া নেই, একটাই জিনিস আছে সেটা হচ্ছে রোল নাম্বার বা শুধু রোল। সেক্ষেত্রে শুধু রোলের ঘরে রোলটা লিখবেন, নাম্বারের ঘরটা ফাঁকা রাখলেও তো হবে না, এখানে স্টার মার্ক দেওয়া আছে। জিরো বসিয়ে দেখতে পারেন হয় কিনা। না, এবার মাধ্যমিকের রোলে জিরোটাও কিন্তু একটা ভ্যালিড পয়েন্ট, এটা তো কোনো সংখ্যা নয় বা টাকার ব্যাপার নয় যে পয়েন্টের পর জিরো মানের কোনো ভ্যালু নেই। সেক্ষেত্রে যদি এরকম সমস্যা থেকে থাকে না, তাহলে কিন্তু আপনাদের অফলাইনে ফর্ম ফিল আপ করাটাই শ্রেয় বলে মনে করব। তারপর আপনি কত সালে মাধ্যমিক পাস করেছেন সেই ডেটটা এখানে বসাবেন। আর এখানে তো যদি আপনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেক্ট করেন তাহলে বোর্ডের নাম আলাদা করে দিতে হচ্ছে না। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, আপনি কতদূর পড়াশোনা করেছেন সেটা এখানে বসিয়ে দেবেন। যদি মাধ্যমিক পাসই হয়ে থাকেন শুধু মাধ্যমিক লিখবেন, আর যদি এমএ বিএড ডক্টরেট হয়ে থাকেন তাহলেও লিখতে পারেন। তারপর আছে প্রেজেন্ট অকুপেশন, বর্তমানে আপনার পেশা কি, বর্তমানে আপনি কি করেন সেটাই লিখবেন, সত্যিই লিখবেন। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্ট লিখবেন, যদি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন কোনো দোকানে কাজ করেন বা আপনার নিজের হয়তো কোনো ছোট দোকান আছে সেটাই লিখবেন, যেটা সত্যি সেটাই লিখবেন। নট এমপ্লয়েড এটা কিন্তু লিখতে যাবেন না। তারপর আছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল, এখানে বলা হয়েছে আধার লিঙ্ক, যেটার সাথে আধার লিঙ্ক আছে সেই ডিটেল এখানে ফিল করতে হবে। প্রথমে ব্যাংকের নাম, এখানে ব্যাংকের নামটা সম্পূর্ণ লিখে দিলেন। এখানে তো কোনো বক্স নেই যে বড় নাম হলে বেরিয়ে যাবে। আপনার ব্যাংকের যে সম্পূর্ণ নাম আছে সেটা এখানে বসিয়ে দিলেন। ইউকো ব্যাংক, স্টেট ব্যাংক কি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া পুরোটা এখানে লিখে দেবেন। তারপর ব্রাঞ্চের নাম কি আছে সেটা পাসবই দেখে দেখে সুন্দর করে এখানে লিখে দেবেন। তারপর ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার সেটা এখানে লিখবেন এবং আইএফএসসি কোড এটা পরের ঘরে লিখবেন। একটু নিচের দিকে চলে আসছি। শেষ অপশনে বলা হচ্ছে আপনি গভর্নমেন্টের কাছ থেকে কোনো রকম ভাতা পাচ্ছেন কিনা।
এটা ইয়েস অথবা নয় উত্তর দেবেন। এখানে দেখুন বলা হয়েছে আপনি কিন্তু এডুকেশনাল বেনিফিট বা স্কলারশিপ পেলেও এই ভাতা পাবেন। আর যদি দেখা যায় আপনি এরকম কিছুই পান না এবং সরকারের কাছ থেকে অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে, সামাজিক সুরক্ষা যেগুলো যোজনা ভাতা দেয় আর কি, সেরকম যদি আপনি কিছুই না পেয়ে থাকেন তাহলে নো করে দেবেন। তাহলে এই ঘরটা অটোমেটিক আউট হয়ে যাবে। তারপর সেভ বেসিক ডিটেল এই অপশনটায় ক্লিক করবেন। এরপর আপনাকে আপলোড করতে হবে আপনার ডকুমেন্টস। প্রথমেই বলে দিলাম কি কি আপলোড করতে হবে। আবারও বলছি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, কাস্ট সার্টিফিকেট যদি থাকে দেবেন, যদি জেনারেল হন দেওয়ার দরকার নেই, আর পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার, এগুলো সব আপলোড করতে হবে। শেষের দুটো জেপিইজি অথবা পিএনজি ফরম্যাটে, বাকিগুলো সব পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে। আমি এখান থেকে চুজ ফাইল অপশনে ক্লিক করে সবকটা ডকুমেন্টস আপলোড করে নিয়ে সেভ ডকুমেন্টস করব। এখানে ফাইনাল সাবমিট করার অপশন দিচ্ছে। এখানে ওই একই রকম সেলফ ডিক্রিয়েশন ইংরেজিতে লেখা আছে, যেখানে আপনি সবকিছু তথ্য সঠিক দিচ্ছেন, আপনি ওয়েস্ট বেঙ্গলেরই বাসিন্দা, কোনো ভুল তথ্য দিলে আপনার এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে, এরকম কথাগুলো এখানে লেখা আছে। আমি আপাতত এই সেলফ ডিক্লারেশন এই অপশনটায় টিক মার্ক দিয়ে ফাইনাল সাবমিট এই অপশনে ক্লিক করব। এখানে ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এবং একটি অ্যাপ্লিকেশন আইডি কিন্তু এখানে জেনারেট হয়ে চলে এলো। এই অ্যাপ্লিকেশন আইডিটি আপনারা সম্ভব হলে কপি করে রাখবেন, আর এখানে অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশন ফর্ম অপশনে ক্লিক করলে আপনারা যে ফর্মটি ফিল আপ করলেন সেটা আপনার সামনে শো হবে। এখানেও কিন্তু দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারের বা ক্যাম্প নাম্বারের যে নাম্বার সেটা কিন্তু রয়ে যাচ্ছে। আমি গতকালকেই বলেছি দুয়ারে সরকারে যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আগে রেজিস্ট্রেশন করতে হচ্ছে, সেখানে একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হচ্ছে, সেটা ফর্মের ওপর লিখতে হচ্ছে। এখানেও কিন্তু আপনারা ক্যাম্প নাম্বার পেয়ে গেলেন। এই নাম্বারটা আপনাকে রাখতে হবে ভবিষ্যতে স্ট্যাটাস বা ট্র্যাক করার জন্য। এবার যারা অনলাইন ফর্ম ফিল আপ করবেন না, ক্যাম্পে গিয়ে অফলাইনে ফর্ম ফিল আপ করবেন, তাদের পদ্ধতিটা কি আছে বা তারা কি করে ফর্ম ফিল আপ করবেন সেটা দেখে নেব। প্রথমেই লেখা আছে বাংলার যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম, আর এখানে মেনশন করে দেওয়া আছে ইংরাজি বড় হাতের অক্ষরে পূরণ করবেন। তার মানে বাংলা কিন্তু এখানে ফিল আপ করলে হবে না, অবশ্যই ইংলিশে আপনাকে ফিল আপ করতে হবে এবং ক্যাপিটাল লেটারে। এবার বলতে পারেন কি কালিতে ফিল আপ করবো, সেটা তো বলা নেই। দেখুন, লাল আর সবুজ এই দুটো কালি তো চলবেই না, তাই আপনারা কালো অথবা নীল এই দুটো কালি আপনারা ফিল আপ করতে পারেন বা ব্যবহার করতে পারেন। কালোতে করাই চেষ্টা করবেন, না হলেও ব্লুতে করলেও কোনো অসুবিধা নেই। আমরা প্রতিটা জিনিস কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝবো। ফর্ম একদম জলের মতো সহজ। অনেকেই বলছেন প্রতিটা অপশন সহজভাবে বুঝিয়ে দিতে হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। যে কেউ ইজিলি ফর্মটা বুঝতে পারবে। কোনো রকম কিন্তু এখানে ওই এসআইআর এর ফর্মের মতো রিলেটিভ নেম কার দেবো সেটা দেওয়ার মতো কোনো জটিলতা এখানে করা হয়নি। প্রথমে বলা হয়েছে এখানে একটা কালার পাসপোর্ট সাইজ ফটো পেস্ট হিয়ার অ্যান্ড সাইন ইন আপার হোয়াইট প্রোটিন। আর এখানে যে ফটোর কথা বলা হয়েছে না, এই ফটো কিন্তু কালার পাসপোর্ট সাইজ ফটো হবে, ঠিক আছে? অনেকেই বলতে পারেন সাদা ব্যাকগ্রাউন্ডের হবে কিনা। আমি আমার সব ভিডিওতেই বলি, যে কোনো চাকরির দরখাস্ত বা যে কোনো জায়গায় আপনারা যখন ফর্ম জমা দেবেন, ব্যাকগ্রাউন্ড যদি সাদা হয় তাহলে কিন্তু বেটার হয়, বা লাইট কালার ব্যাকগ্রাউন্ড। এখানে কিন্তু মেনশন করে দেয়নি কিছু যে কী কালারের ব্যাকগ্রাউন্ড হতে হবে, তবে সাদা ব্যাকগ্রাউন্ড দেওয়ারই চেষ্টা করবেন। আর ফটোটা এখানে পেস্ট করার পর আপনাকে এখানে একটা সই করতে হবে, ঠিক আছে? ফটোর উপর দিয়ে, মানে এখানে ফটো পেস্ট হলো, তার উপর দিয়ে ধরুন এখানে আপনার সিগনেচারটা হলো, ঠিক আছে? এর উপর দিয়ে সিগনেচার করে দিতে হবে। এতদূর অবধি ক্লিয়ার। এবার আমরা চলে আসছি যে মেন ফর্ম আছে আবেদনপত্র, সেটা কি করে ফিল আপ করতে হয় এবার আমরা সেটা দেখে নেব। ফর্মের প্রথমেই আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এটা আপনারা কোথা থেকে পাবেন? এটা যেখানে ফর্ম দেওয়া হবে সেখানে আপনাকে দেখবেন, যেমন দুয়ারে সরকার যখন হয় তখন একটা হলুদ রঙের স্লিপে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে। অথবা এটাও হতে পারে যখন আপনাদেরকে ফর্ম দেওয়া হবে, মানে ক্যাম্প থেকেই যখন ফর্ম দেওয়া হবে, তারা হয়তো এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দেবে, 1 2 3 4 এই টাইপের কিছু একটা রেজিস্ট্রেশন নাম্বার হবে, যেটাই হোক সেটা এখানে হয়তো লিখে দেবে। এটা আপনারা ক্যাম্পে পাবেন, এটা কিন্তু আপনারা এখন পাবেন না। তারপর বলা হয়েছে আধার নাম্বার। আপনার আধার কার্ডের সঠিক যে নাম্বারটা আছে সেটা এখানে লিখে দেবেন। আমি ধরুন এখানে একটা স্যাম্পল লেখার চেষ্টা করছি, 2431 2431 1122। আমি জানি না এটা কারোর সাথে মিলবে কিনা, জাস্ট এটা একটা স্যাম্পল আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে? এই বক্সগুলোর মধ্যেই লেখার চেষ্টা করবেন যেন এর বাইরে বেরিয়ে না যায়। আধার নাম্বার পুট করার পর আপনাকে ফিল করতে হবে বেনিফিশিয়ারি নেম। বেনিফিশিয়ারি নেম বলতে যিনি আবেদন করবেন তার নাম। এবার এই নামটা কি অনুযায়ী হবে? মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট অনুযায়ী হবে কিন্তু এই নামটা। এবার বিবাহিত মহিলাদের জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। অনেকেই বলতে পারেন আমার বিবাহ হয়ে গেছে, আমার টাইটেল চেঞ্জ হয়ে গেছে, আমরা কি করব? কোনো অসুবিধা নেই, মাধ্যমিকের যে নামটি আছে সেই নামটিই এখানে ফিল আপ করবেন। ব্যাংকের বই বা অন্যান্য ডকুমেন্টসের যে নামই থাকুক না কেন কোনো অসুবিধা নেই, মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিটে যে নামটি আছে সেটা ফিল আপ করবেন। আর কিসে ফিল আপ করতে হবে? অবশ্যই ইংরেজিতে। ইংরেজিতে এই কারণেই ফিল আপ করতে বলা হচ্ছে, দেখা গেল যে কারোর নাম হয়তো সুশান্ত, ঠিক আছে? দন্তেশ্বয় হর্ষৌ, তালবস্বয় আঁকা, দন্তের নয় হয়, হাতের লেখা হয়তো খারাপ, কিছু মনে করবেন না। এই হচ্ছে তার নাম, তার বাংলায় নাম। এবার ইংরাজিতে সুশান্ত নামের বানান এরকম হতে পারে SUSHANTA, এটাও হতে পারে। আবার হয়তো কেউ এটাও লিখতে পারে SUSANTA, ঠিক আছে? এবার কোন নামটা সঠিক সেটা বোঝার জন্যই এখানে শুধুমাত্র ইংরাজিতেই নাম লিখতে হবে, যদিও ফর্মেই কিন্তু মেনশন করে দেওয়া আছে আপনাকে টোটাল নাম ইংরাজিতেই লিখতে হবে। তারপর চলে আসছে ফোন নাম্বার, যেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে,
যে ফোন নাম্বারটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক আছে ওই নাম্বারটাই শুধুমাত্র দেওয়ার চেষ্টা করবেন। এখানে 10টি ঘর আছে, 9700000000, জাস্ট একটা স্যাম্পল বোঝানোর জন্য এরকমভাবে লিখে দিলাম। তারপর আছে ইমেল আইডি যদি থাকে, এটা ম্যান্ডেটারি নয়, যদি থাকে লিখে দেবেন। আশা করি সবারই অ্যান্ড্রয়েড ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোনে যেরকম ইমেল আইডি হয় সেটাই লিখে দেবেন। যদি এই ঘরগুলোর মধ্যে না ধরে তাহলে একটুখানি এটা বাইরে গেলেও অসুবিধা নেই, কারণ ইমেল আইডি এখানে বলাই হয়েছে ইফ এনি, যদি থাকে, যদি না থাকে দেওয়ার দরকার নেই। তারপর ফিল করতে হবে আপনার জেন্ডার, মেল, ফিমেল অথবা আদার্স, কারণ আপনারা প্রত্যেকেই জানেন মহিলারাও অ্যাপ্লাই করতে পারবে। যারা লক্ষ্মী ভাণ্ডার পায় তারা পারবে না, কিন্তু যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে না বা অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছে না তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, আর পুরুষরা তো পারবেই। তারপর বলা হয়েছে ডেট অফ বার্থ, এটাও আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেটে বা মাধ্যমিকের অ্যাডমিটে যেটা লেখা আছে সেটা এখানে লিখবেন, এটাও ইংরেজিতে লিখবেন। দেখা গেল যে 01/02/2003 এই অনুযায়ী লিখে দেবেন। এবং আপনার বয়স কত হচ্ছে সেটা এখানে কিন্তু ক্যালকুলেট করতে হবে। দেখুন এখানে বলা হয়েছে 1/4/2026 তারিখে বয়স কত হবে, এটা বছরে এখানে লিখতে হবে। 1/4/2026 এই বয়সটা আপনাদের ক্যালকুলেট করে নিতে হবে। এবার অনেকেই বলছেন আমার 20 বছর 7 মাস বয়স, 20 বছর 8 মাস বয়স, ঠিক আছে? সেক্ষেত্রে 1/4/2026 বয়স কত, 1/4/2026 যদি 21 বছর একদিন হয় তবেই কিন্তু এখানে লিখতে পারবেন 21 বছর বা 22 বছর, যেটা আপনার বয়স হবে। যদি দেখা যাচ্ছে 1/4/2026 আপনার বয়স 20 বছর 9 মাস হচ্ছে বা 20 বছর 11 মাস 11 দিন হচ্ছে, তাহলে কিন্তু এখানে 21 বছর লিখলে হবে না। আমার যেটা মনে হচ্ছে সেটাই আপনারা দেখে নেবেন। এবার বয়সটা কী করে ক্যালকুলেট করবেন, সেই জন্য এজ ক্যালকুলেটার গুগলে লিখে সার্চ করবেন, এটা সার্চ করতেই এরকম চলে আসবে। এবার এখানে কত বলা হয়েছে 1/4/2026 কত বয়স হবে, এখানে আপনাকে সেকেন্ড ঘরে 1/4/2026 এটা লিখে নিতে হবে, আর আপনার যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটা ওপরের ঘরে ফিল আপ করতে হবে। দেখা গেল যে আপনার ডেট অফ বার্থ হয়তো 3রা ফেব্রুয়ারি 2000, তারপর ক্যালকুলেট করবেন। ক্যালকুলেট করার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে 26 বছর 1 মাস 29 দিন আপনার বয়স। এবার এটা শুধু বছরে লিখতে হবে, কারণ এখানে মেনশন করে দেওয়াই আছে বছরে, সেক্ষেত্রে শুধু 26 লিখলেই হবে। তারপর চলে আসছে পিতার নাম, এখানে আপনার বাবার যে নামটি আছে সেটা ইংরেজিতে লিখবেন। অবশ্যই নাম আর টাইটেলের মাঝে বা নাম মিডিল নেম টাইটেলের মাঝে একটা গ্যাপ রাখবেন। আমি এখানে একটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনার পিতার নাম রাম কুমার পাল, তাহলে এখানে RAM রাম একটা গ্যাপ রাখবেন, তারপর কুমার KUMAR রাম কুমার আবার একটা গ্যাপ, তারপর হচ্ছে PAL, এইভাবে নামটা লেখার চেষ্টা করবেন। বড় নাম হলে যদি এই ঘরের মধ্যে না ধরে হয়তো গ্যাপ দিয়েও সেক্ষেত্রে এই নিচের ঘরে বা এই নিচে পাশে যে ঘর আছে এখানে ছোট ছোট করে লিখে দিতে পারেন। মায়ের নাম ওই একই রকমভাবে ইংরেজিতে লিখে দেবেন। স্পাউস নেম, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন পুরুষদের ক্ষেত্রে এখানে তার স্ত্রীর নামটা লিখবেন, আর মহিলাদের ক্ষেত্রে যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন না আবেদন করতে চাইছেন সেক্ষেত্রে তারা স্বামীর নামটা লিখবেন। এই একই রকমভাবে কিন্তু মাঝখানে একটা করে গ্যাপ দিয়ে দেবেন, তারপর লিখবেন। তারপর বলা হচ্ছে এখানে ক্যাটাগরি, কোন ক্যাটাগরির আপনি মানুষ, এখানে আছে SC ST OBC আর একটা আছে জেনারেল। সাধারণত এই 4টে ক্যাটাগরি আছে, ঠিক আছে? এবার SC ST জেনারেলের জন্য সবারই একই অ্যামাউন্ট, তাও কিন্তু যিনি SC আছেন তিনি SC লিখবেন, ST থাকলে ST লিখবেন, আর অবশ্যই SC ST OBC সিলেক্ট করলে আপনাকে কাস্ট সার্টিফিকেট নাম্বার অ্যাটাচ করতে হবে। জেনারেলদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কাস্ট সার্টিফিকেট নাম্বার অ্যাটাচ করতে হবে না। আর এখানে কীভাবে সিলেক্ট করবেন, এই যে ফর্ম আছে এই ফর্মের ওপর এখানে তো কোনো বক্স করা নেই সিলেক্ট করার, যেটা হবে সেটা আপনারা এরকমভাবে গোল দাগ দিয়ে দিতে পারেন, অথবা মাথায় এরকম টিক চিহ্নও দিয়ে দিতে পারেন, যেটা হবে সঠিক আর কি, সেই অনুযায়ী দেবেন। তারপর আছে সার্টিফিকেট নাম্বার, এটা হচ্ছে কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট নাম্বার। যদি আপনি কোনো কাস্ট ক্যাটাগরির অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে আপনাকে সার্টিফিকেট নাম্বার দিতে হবে। যেমন সার্টিফিকেট নাম্বার হয় WB0031SC, তারপর যে সার্টিফিকেট নাম্বারটা থাকে সেগুলো যেমন এখানে বসাতে হয় ওগুলো লিখতে হবে। আর যদি আপনি জেনারেল হয়ে থাকেন তাহলে তো এই সার্টিফিকেট নাম্বার কিছু লিখতে হচ্ছে না। তারপর আছে আপনার বৈবাহিক অবস্থা, আপনি বিবাহিত না অবিবাহিত এটা এখানে দিতে হবে। অপশন কি আছে 4টে। আনম্যারিড মানে হচ্ছে অবিবাহিত, আপনার এখনও বিবাহ হয়নি। তারপর বলা হচ্ছে বিধবা বা বিপন্নিক, মানে বিধবা মানে হচ্ছে যার স্বামী মারা গেছেন, আর বিপন্নিক মানে হচ্ছে যার স্ত্রী মারা গেছেন। এরকম যদি হয়ে থাকেন সেক্ষেত্রে এই ঘরটায় টিকমার্ক দেবেন। এখানে টিকমার্ক দেওয়ার জায়গা দিয়েছে, কিন্তু এখানে SC STতে কোনো টিকমার্ক দেওয়ার জায়গা নেই। ম্যারিড মানে হচ্ছে বিবাহিত, আর সেপারেট মানে যাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে সেক্ষেত্রে তারা সেপারেট, যে কোনো একটা ঘরে টিকমার্ক দেবেন। এরপর আসছে কন্ট্যাক্ট ডিটেল, এখানে দিতে হবে আপনার সম্পূর্ণ ঠিকানা, হাউস বা প্রেমিস বা বাড়ির নাম্বার বা প্রাঙ্গণ নাম্বার। এখানে অনেকেই তাদের গ্রামের নামটা লিখে দিতে পারেন, ঠিক আছে? ইংরেজিতে লিখতে হবে, আমি বাংলায় লিখিয়ে দিলাম তো অসুবিধা নেই। আর যদি আপনাদের বাড়ির নাম্বার থেকে থাকে, যেমন ভোটার কার্ডে বাড়ির নাম্বার থাকে N0014, এরকম একটা বাড়ির নাম্বার হয়তো থাকে ভোটার কার্ডে, নতুন যে ভোটার কার্ডগুলো ডাউনলোড হচ্ছে ওখানে পেয়ে যাবেন, অথবা ভোটার লিস্টেও কিন্তু পেয়ে যেতে পারেন, কারণ SIR এর সময় আপনারা অনেকেই ড্রাফট ভোটার লিস্ট ডাউনলোড করেছেন। সেখান থেকে বাড়ির যে নাম্বারটা হবে সেটা কিন্তু এখানে পুট করে দেবেন। আমি যেমন এখানে যেমন 0012 এটা পুট করে দিলাম। তারপর আছে গ্রাম, শহর অথবা নগরের নাম। তারপরের ঘরে এখানে আপনার গ্রামের নাম বসাতে হবে।
দেখা গেল যে আপনার গ্রামের নাম হয়তো বাতাসপুর, সেক্ষেত্রে এখানে BATASPUR এরকম বাতাসপুর এইভাবে লিখে দেবেন। বড় গ্রামের নাম হলে পরপর ঘরগুলোই লিখে দেবেন। তারপর আছে পোস্ট অফিসের নাম। পোস্ট অফিসের নামও এই গ্রামের নামের মতো লিখে দেবেন। দেখা গেল আপনার পোস্ট অফিসের নাম হচ্ছে রায়পাড়া, RAYPARA, এরকম রায়পাড়া আপনার পোস্ট অফিসের নামটা লিখে দিলেন। তারপর বলা হচ্ছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার। গ্রাম পঞ্চায়েতের নাম যদি থেকে থাকে বা গ্রাম পঞ্চায়েত যদি থেকে থাকে, অবশ্যই গ্রামের মানুষরা গ্রাম পঞ্চায়েতেই বসবাস করবেন, সেই গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে আপনারা লিখে দিলেন। দেখা গেল আপনার গ্রাম পঞ্চায়েতের নাম হচ্ছে ডলং, DALANG, ডলং, এই নামটা এখানে পুট করে দিলেন। তারপর আছে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশন নাম্বার। ব্লকের নাম আপনার যেটা আছে সেই নামটা এই পরের ঘরে পুট করে দিলেন। আপনার থানার নাম কি আছে এই একই রকমভাবে গ্রামের মতো পুট করবেন বা লিখে দিতে হবে। তারপর আপনার জেলার নাম, দেখা গেল আপনার জেলার নাম হয়তো পশ্চিম মেদিনীপুর বা পূর্ব বর্ধমান, মাঝখানে একটা গ্যাপ আছে, সেক্ষেত্রেও এখানে জেলা ধরুন লিখছেন PASCHIM, একটা মাঝখানে গ্যাপ দেবেন, তারপর লিখবেন মেদিনীপুর, MEDINIPUR, এইভাবে, এটা N হবে, M হয়ে গেছে, এইভাবে কিন্তু নামটা লিখে দেবেন। তারপর আপনার পিনকোড যেটা আছে 6 সংখ্যার যে পিনকোড হয় 700032, এই টাইপের যে আপনার পিনকোড হয় সেটা এখানে লিখে দেবেন। তারপর স্টেট ওয়েস্ট বেঙ্গল, এটা বাই ডিফল্ট ওয়েস্ট বেঙ্গলই থাকবে। চলে এসেছি দ্বিতীয় পাতায়। এখানে কি লিখতে হবে দেখুন, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার বিবরণ। প্রথমে দিতে হবে আপনার রোল নাম্বার, মাধ্যমিকের যে রোল হয় সেই রোলটা এখানে দেবেন। রোল আর নাম্বার দুটো কিন্তু এখানে আলাদাভাবে দেওয়ার জায়গা আছে। রোল যেমন 6টা সংখ্যা হয়, নাম্বার 4টে সংখ্যা হয়। রোল এখানে ধরুন 321120, এটা হয়ে গেল রোল, আর নাম্বার 4টে সংখ্যা হয় 0203, এরকমভাবে নাম্বারটা পাশের ঘরে বসিয়ে দিলেন। তারপর বর্ষ, মানে কত সালে আপনি মাধ্যমিক পাস করেছেন, এটা দেখা গেল হয়তো 2009 আপনি মাধ্যমিক পাস করেছেন, এটা এখানে বসিয়ে দিলেন। কোন বোর্ড থেকে পাস করেছেন, যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড হয় ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, CBSE হলে CBSE, ICSE হলে ICSE, যেটা হবে তার পাশে টিকমার্ক দিতে হবে। আর যদি অন্য কোনো বোর্ড হয়ে থাকে সেক্ষেত্রে আদার্স সিলেক্ট করে সেই বোর্ডের নামটা এখানে পুট করে দেবেন। যদিও বসানোর জায়গা নেই, যদি দিয়ে দেন তো ভালো হয়। তারপর আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, মানে আপনার শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ কত, ঠিক আছে, সেটা এখানে দিতে হবে। সর্বোচ্চ দেখুন বলা হয়েছে। এবার অনেকে বলতে পারেন আমি এখন মাস্টার ডিগ্রি করছি, তাহলে কি আমি এখানে MA বা MSc এইরকম বসাবো? না, আপনার শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, যেটার পাস সার্টিফিকেট আপনার কাছে আছে। আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মাস্টার ডিগ্রিতে ভর্তি হয়েছেন, কিন্তু মাস্টার ডিগ্রি আপনার চলছে, সেক্ষেত্রে আপনার লাস্ট হাইয়েস্ট কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন, সেক্ষেত্রে এখানে গ্র্যাজুয়েশন লিখে দিতে পারেন, GRADUATION, গ্র্যাজুয়েশন এটা লিখে দিতে পারেন, অথবা BA অথবা BSc, যেটা ইচ্ছে লিখে দিতে পারেন। বর্তমান পেশা, বর্তমানে আপনি কি করেন সেটাই লিখতে হবে। পেশা থাকলে তো আর কেউ বেকার ভাতায় অ্যাপ্লাই করতো না, সেই জন্য যদিও আপনি ধরুন টিউশন পড়াচ্ছেন, টিউশনটা তো আর আপনার পার্মানেন্ট কোনো পেশা নয়, টিউশন আজ আছে কাল নেই, যে টিউশন হয় টিউশন লিখে দিতে পারেন, TUTION। আর যদি মনে করেন আপনি কিছুই দেবেন না, তাহলে এখানে নাথিং, NOTHING, নাথিং, এইটা লিখে দিতে পারেন। তারপর বলা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে পুট করতে হবে, এটা কিন্তু আসল জায়গা 4টে ঘরে পুট করতে হবে। আধার কার্ডের সঙ্গে যে অ্যাকাউন্ট নাম্বারটা লিঙ্ক আছে সেটাই পুট করবেন। যেখানে আপনার PM কিষানের টাকা ঢোকে, যেখানে আপনার গ্যাসের ভর্তুকি ঢোকে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। কিভাবে ফিল আপ করবেন, প্রথমে আছে ব্যাংকের নাম। ব্যাংকের নাম অনেকে শর্টে দিয়ে দেওয়ার চেষ্টা করেন, যেমন ধরুন SBI, এটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ফুল ফর্ম, অনেকে শর্টে দিয়ে দেন, কিন্তু আমি বলবো পুরোটাই দিতে। ম্যাক্সিমামেরই স্টেট ব্যাংকেই অ্যাকাউন্ট আছে, আমি দেখছি এখানে ধরে কিনা। আমি STATE, একটা গ্যাপ দেবেন, স্টেট BANK, স্টেট ব্যাংক, আবার একটা গ্যাপ, অফ ইন্ডিয়া INDIA, ঠিক আছে, এইভাবে লিখে দেওয়া যেতে পারে। একটু বড় নাম হলেও অসুবিধা নেই, মোটামুটি অ্যাডজাস্ট করে ধরিয়ে নেবেন। তারপর আছে ব্যাংক ব্রাঞ্চ নেম, আপনার কোন শাখায় অ্যাকাউন্ট আছে। দেখা গেল যে আপনার অ্যাকাউন্ট হচ্ছে সিউড়ি শাখা, SURI, সিউড়িটা এখানে লিখে দিলেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, সঠিক ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ভালোভাবে পরিচ্ছন্নভাবে লিখবেন, এখানে কিন্তু কোনো রকম কাটাকুটি বা হোয়াইটনার দেবেন না। আমি প্রথমেই বললাম ফর্ম আগে প্রিন্ট আউট করে একটা ফিল আপ করে রাখুন, একদম ফ্রেশ ফর্ম। এরবার যদি মনে হয় ওই ফর্মটা জমা নিয়ে নিচ্ছে তাহলে ওটাই দিয়ে দেবেন, আর যদি মনে হয় ওখান থেকে ফর্ম দিচ্ছে মানে ক্যাম্প থেকে, তাহলে এটা দেখে দেখে ওটা ফিল আপ করবেন, ফিল আপ করতে সুবিধা হবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। এবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনার যেটা আছে সেটা এখানে ফিল আপ করে দিলেন। দেখা গেল যে 1122123460 এরকমভাবে, আমি জাস্ট একটা র্যান্ডম লিখলাম আপনাদের বোঝানোর জন্য। এরপর বলা হচ্ছে IFSC কোড, যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের IFSC কোড পাসবই দেখে ফিল আপ করবেন। IFSC কোড কীভাবে লিখবেন, সব বড় হাতের হবে, SBIN, এটা স্টেট ব্যাংকের IFSC কোড, সেই জন্য আমি এটা দেখাচ্ছি। অন্য ব্যাংকের অন্য IFSC কোড হবে 0001122,
এরকম আইএফএসসি কোডগুলো পরিষ্কারভাবে লিখে দেবেন। এরপর জিজ্ঞাসা করা হচ্ছে আপনি অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। ঠিক আছে, এবার এখানে শিক্ষাগত সুবিধা আর বৃত্তির কথা বলা হয়েছে কিন্তু, আর এটা অবশ্যই না করতে হবে, কারণ আপনি যদি ইয়েস করেন তাহলে কিন্তু আপনি যুবসাথীর টাকা পাবেন না। এরপর আপনাকে কী কী ডকুমেন্টস ফর্মের সাথে জমা দিতে হবে সেটা দেখে নিন। স্বপ্রত্যয়িত প্রতিলিপি মানে আপনাকে জেরক্স করতে হবে এবং জেরক্সের নিচে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। অনুগ্রহ করে উপরের বাক্সে টিক দিন। এবার টিকটা কোথায় দেবেন? এই পাশের বক্সে। যেগুলো আপনি জমা দেবেন সেগুলো এখানে টিকমার্ক দিতে হবে। প্রথমে বলা হয়েছে কি মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড, পাস সার্টিফিকেট নয়, শুধু অ্যাডমিট কার্ড দিলেই হবে, জেরক্স কপি এবং নিচে সেলফ অ্যাটেস্টেড হবে। যদি ওটা দিয়ে থাকেন এটাই টিকমার্ক দেবেন। তারপর বলা হচ্ছে মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট, এখানে মার্কশিটটা আপনাকে জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে। মার্কশিট অথবা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিকের মার্কশিটও দিতে পারেন, মাধ্যমিকের সার্টিফিকেটও দিতে পারেন, যেটা ইচ্ছে, অথবা দুটোই দিতে পারেন। যদি দিয়ে থাকেন এখানে টিকমার্ক দেবেন। তাই যারা মাধ্যমিক পাস করেননি তাদের ক্ষেত্রে কিন্তু এটা হবে না, বা এটা তাদের ক্ষেত্রে গ্রাহ্য নয়। ঠিক আছে, তারপর চলে আসছে কপি অফ আধার কার্ড। আধার কার্ডের যে কপি আছে সেটা জেরক্স কপি এখানে দেবেন। অবশ্যই আধার কার্ড লম্বা যদি হয়ে থাকে তাহলেও বোথ সাইড করাবেন, আর ছোট হলেও বোথ সাইড জেরক্স করাবেন। তারপর আছে ভোটার কার্ডের কপি। অনেকে বলবেন আমাদের তো এখনো ভোটার কার্ড হয়নি, কিন্তু এখানে ভোটার কার্ড দিতে হবে। ঠিক আছে, এটা মাস্ট দিতেই হবে। ভোটার কার্ড যদি না হয়ে থাকে, হাতে যদি না পেয়ে থাকেন, হয়তো আবেদন করেছিলেন, তাহলে অনলাইনে ডাউনলোড করে নিতে পারবেন। ভোটার কার্ড কী করে ডাউনলোড করতে হয় সেই নিয়ে আমার কিন্তু ডিটেলসে ভিডিও আছে। তারপর ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা। যদি ব্যাংকের পাসবই না থাকে তাহলে ক্যান্সেল চেক যদি থাকে সেটার একটা জেরক্স কপি এখানে আপনাকে দিতে হবে, এবং তারপর টিকমার্ক দিতে হবে, মানে অ্যাটাচ করতে হবে এবং টিকমার্ক করতে হবে। আর হচ্ছে কাস্ট সার্টিফিকেট। যদি আপনি এসসি এসটি বা ওবিসি হয়ে থাকেন, আপনার যে কাস্ট সার্টিফিকেট আছে সেটা এখানে জমা দিতে হবে। তার মানে কটা ডকুমেন্টস দিতে হচ্ছে? 6টা। মাধ্যমিকের অ্যাডমিট, এটা 1 নম্বর, মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট 2 নম্বর, ভোটার কার্ড 3 নম্বর, আধার কার্ড 4 নম্বর, ব্যাংকের পাসবই 5 নম্বর, আর কাস্ট সার্টিফিকেট। এটা সবার জন্য নয়, জেনারেলদের তো 5টা দিলেই হয়ে যাচ্ছে, বাদ বাকিদের 6টা দিতে হচ্ছে। এরপর নিচে একটা স্বঘোষণাপত্র আছে। এখানে বলা হচ্ছে আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, এবং এখানে আপনি স্বীকার করছেন আমি একজন বেকার, আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা ভাতার আওতায় পড়ছি না, শিক্ষাগত বৃত্তি ছাড়া। শিক্ষাগত মানে স্কলারশিপ পেলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর এর মধ্যে যদি আমি কোনো রকম কর্মসংস্থান পাই তাহলে আমি অবশ্যই কর্তৃপক্ষকে জানাবো। মানে ভাতা পেতে পেতে আপনি ধরুন কোনো চাকরি পেয়ে গেলেন, সেক্ষেত্রে অবশ্যই জানাবেন, এবং সেক্ষেত্রে আপনার ভাতাটা তখন ক্লোজ হয়ে যাবে, এবং আপনি যেমন চাকরির বেতন পান সেরকম বেতন পাওয়া শুরু হয়ে যাবে। এখানে যদি আপনি কোনো মিথ্যা তথ্য দিয়ে দেন তাহলে কিন্তু আপনার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখানে কেউ প্রথমে যে বলা হয় যে কৃষক বন্ধু পেলে বা লক্ষ্মী ভাণ্ডার পেলে অ্যাপ্লাই করা যাবে না, এখানে কিন্তু বলা নেই যে আপনি কৃষক বন্ধু পাচ্ছেন কিনা ইয়েস অথবা নো করুন, এসব কিন্তু কিছু মেনশন করা নেই। তাই এখানে যদি আপনি কোনো ভুল তথ্য দিয়ে দেন আপনার এগেনস্টে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এটা কিন্তু মেনশন করা আছে। এখানে আপনার একটা সিগনেচার হবে, সিগনেচারটা ইংরেজিতে করবেন, বাংলায় করলে বাংলায় করবেন, অসুবিধা নেই। আমি এখানে আমার সিগনেচার করে দিচ্ছি, ওপেন কনসেপ্ট বাংলা। ঠিক আছে, এখানে একটা ডেট দেবেন, মানে ফর্ম জমা যেদিন দেবেন সেই দিনের ডেটটা এখানে বসিয়ে দেবেন। এরপর চলে এসেছি একদম নিচে, এখানের এই অংশটাই আপনাকে কেটে ফেরত দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এই অংশটা এখানেও ওই একই জিনিস, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হবে, অথবা লেখা হয়ে থাকবে হয়তো। তারপর এখানে ইংরেজিতে লেখা আছে আই, দিয়ে আপনার নামটা হবে সন ডটার ওয়াইফ অফ, তারপর আপনার গার্জেনের নাম যিনি আছেন তার নাম হবে, এখানে ধরুন আপনার নাম হচ্ছে রামপাল। ঠিক আছে, তারপর আপনার গার্জেনের নাম, যদি বাবা হয়ে থাকে বাবার নাম হয়তো দিলেন শ্যামপাল। ঠিক আছে, এরকম দিয়ে আপনার বাবার নাম অথবা স্বামীর নাম হবে। আপনি বাংলা যুবসাথী ফর্ম জমা করলেন, অ্যাপ্লিকেশন অন কত তারিখে জমা করলেন, আপনার ফোন নাম্বার এখানে দিতে হবে, এবং আপনার আধার নাম্বারটা এখানে দিতে হবে। পরপর 3টা জিনিস এখানে দিতে হবে। আবারও বলছি, আপনি কত তারিখে জমা করলেন সেই ডেটটা পুট করতে হবে, আপনার ফোন নাম্বার পুট করতে হবে, এবং আপনার আধার নাম্বার এখানে পুট করতে হবে। রিসিভ অন ডেট, এটা কিন্তু যারা জমা নেবে ফর্ম, সিগনেচার উইথ রিসিভিং অফিসার উইথ সিল, যারা ফর্ম জমা নেবে তারা এখানে তার ডেটটা বসাবে এবং তার সই হবে, এবং তারা একটা গোল স্ট্যাম্প করে দেবে, দিয়ে এই অংশটা আপনাকে কেটে কিন্তু ফেরত দিয়ে দেবে। এই অংশটাই আপনার নিজের কাছে রাখতে হবে, এটাই হচ্ছে রসিদ আপনি যে ফর্ম জমা দিয়েছেন। এবার পরবর্তীকালে স্ট্যাটাস দেখার যদি কোনো অপশন আসে সেক্ষেত্রে আপনার আধার নাম্বার অথবা ফোন নাম্বার দিয়ে স্ট্যাটাস দেখলেও দেখতে পারেন। এইভাবেই আপনারা কিন্তু খুব সহজে বাংলার যুবসাথী প্রকল্পের যে ফর্ম সেই ফর্ম ফিল আপ করতে পারবেন। আশা করি আপনাদেরকে টোটাল জিনিসটা খুব ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।